গল্পের শুরুতে আমরা সীতা নামের একজন গায়িকাকে দেখি, যে স্টেজে পারফরমেন্স করছিল। তারা মূলত মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে এই অনুষ্ঠানটি করছিল। অনুষ্ঠান শেষে তারা গাড়ি করে ফিরছিল। সীতার বন্ধুদের মধ্যে হিজাব পরিহিত এই মেয়ের নাম হলো ফিত্রি। তার পাশে ছিল নিসা, পেছনে বসা রেন্ডি এবং ভিয়েন। কিছুক্ষণ পরে সমুদ্রের ধারে তারা একটি হোটেলে উঠে মিটিং করতে বসে। তারা আলোচনা করছিল আজকের অনুষ্ঠানটি কেমন ছিল। সকলের ফিডব্যাক খুব ভালো ছিল এবং পরবর্তী অনুষ্ঠান কোথায় হবে এই নিয়ে তারা আলোচনা করছিল। এখানে রেন্ডি তাকে জিজ্ঞাসা করলো, কনসার্টে আমার লেখা গান তুমি কেন গাও না? সবসময় নিজের লেখাই গান তুমি কেন গাও? তুমি কি আমাদের পছন্দ করো না? আমি কি এতই খারাপ গান লিখি? এই কথা শুনে সীতা রাগ করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাকিরা সেখানে বসেই ছিল। এরই মাঝে সীতার কাছে একটি ফোন আসে। ফোন করেছিল তার সৎ মা। তার মা সীতার কাছে বাড়ির জন্য টাকা চাচ্ছিল। এখানে আমরা জানতে পারি সীতার সৎ মা অন্য কোনো লোকের সাথে বিয়ে করে চলে গেছে, অর্থাৎ সীতার প্রকৃত মা বা বাবা কেউ বেঁচে নেই। এখানে আমরা বুঝতে পারি সীতার সাথে তার সৎ মায়ের খুব একটা ভালোভাবে কথা হয়নি। তার সাথে কথা বলার পরে সীতার মনটা আরো খারাপ হয়ে যায়। এই মাঝে সে লক্ষ্য করে তার রুমের দরজার সামনে অদ্ভুত জামা পরা একটি লোক দাঁড়িয়ে আছে। সীতা জিজ্ঞাসা করে, এখানে কে কে আপনি? সীতার কণ্ঠ শোনার সাথে সাথেই লোকটি মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লোকটি হারিয়ে যায়। এই বিষয়টি সীতা খুব একটা গুরুত্ব না দিয়ে রুমে ফিরে এসে গোসল করে আর অঝরে কাঁদতে থাকে। আজকে সীতার মা বাবাকে খুব মনে পড়ছিল। তার এমন দিনে পাশে আপন বলতে কেউ নেই। এরই মাঝে কেউ একজন দরজায় নক করে। সীতা দরজা খোলে, কিন্তু খোলার পরে কাউকেই দেখতে পায় না। বিষয়টি কি ঘটলো? দরজা নক করার পরেই তো আমি দরজা খুললাম, তাহলে এখানে কেউ নেই কেন? সীতা এগুলি ভাবতে ভাবতে দরজা পুনরায় লাগিয়ে দেয়। দরজা লাগাতেই পুনরায় দরজায় নক পড়ে। আগের বারের চেয়ে আরো বিকট শব্দ দরজা নক করতে থাকে। এইবার সীতা দ্রুত দরজা খোলে। দরজা খুলেই দেখে সেই অদ্ভুত লোকটি বেরিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, লোকটি কোনো কথাই বলল না। রহস্যময় এমন লোকটিকে দেখে সীতাও তার পিছু পিছু যেতে থাকে। এভাবেই অদ্ভুত সেই লোকের পিছু যেতে যেতে সীতা চলে যায় হোটেল থেকে অনেক দূরে সমুদ্রের কাছে। যেতে যেতে হঠাৎ লোকটি একটি জায়গায় দাঁড়িয়ে যায় এবং সে একটি হাত আকাশের দিকে উঁচু করে দাঁড়িয়েছিল। সীতাও লোকটির একদম পিছনে এসে দাঁড়ায়। এসেই দেখে লোকটির সামনে অদ্ভুতভাবে আধুনিক এক ধরনের একটি শহর জেগে উঠেছে। সীতা ভাবছিল এখানে কি ঘটছে। হঠাৎ লোকটি তার দিকে ঘুরে দাঁড়ায় আর সাথে সাথে সীতা জ্ঞান হারিয়ে ফেলে। আশেপাশে তখন কেউ ছিল না। এরপরে সীতার যখন চোখ খোলে সে দেখে তার বান্ধবী ফিত্রি পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল। জ্ঞান ফিরেছে দেখে ফিত্রি তাকে জিজ্ঞাসা করে, এত রাতে নদীর ধারে তুমি একা কি করছিলে? সীতা বলে, আমি এক অদ্ভুত লোককে দেখেছিলাম। আমার রুমের দরজা নক করে কোথায় যেন যাচ্ছিল। আমিও তার পিছু পিছুই যাচ্ছিলাম। হঠাৎ যে আমার কি হলো তারপরে আর কিছু মনে নেই। তবে হ্যাঁ, আমি এক অদ্ভুত শহর দেখেছিলাম যেটা নদীর ওপরেই ছিল। কিছুক্ষণ কথা বলার পরে ফিত্রি পুনরায় কোরআন তেলাওয়াত করতে শুরু করে, কিন্তু এবার ফিত্রির কোরআন তেলাওয়াত পেছনে শুয়ে থাকা সীতাও করছিল। অর্থাৎ ফিত্রি যা যা বলছিল সীতা শুয়ে শুয়ে ঠিক একই তেলাওয়াত করছিল। ফিত্রির কাছে বিষয়টি কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। এখন রাত প্রায় 3টা বাজে। ফিত্রি যখন তার কাছে আসে হঠাৎ দেখে সীতার মুখ এক অস্বাভাবিক ভয়ানক রূপ নিয়েছে। তাই সে দৌড়ে বেরিয়ে যায় নিসাকে ডাকতে। নিসার কাছে এসেই জানায় সীতা যেন কেমন করছে। এরই মধ্যে ফিত্রি তার হিজাব ঠিক করে নিসাকে নিয়ে সীতার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা দেখি সীতা অস্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছে। দেখে মনে হচ্ছিল নিজের প্রতি যেন তার কোনো নিয়ন্ত্রণই নেই। ফিত্রি ও নিসা যখন তার ঘরে ফিরে আসে সেখানে তারা সীতাকে দেখতে পায় না। এই জন্য তারা রেন্ডি ও ভেনকে ডাকতে যায়। সীতার বিষয় জেনে তারা দুজনে বেরিয়ে পড়ে সীতাকে খুঁজতে। তারা 4 জন বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে খুঁজতে থাকে যে কোথায় সে চলে গেল, কিন্তু আশেপাশে কোথাও সীতাকে তারা দেখতে পায় না। এর আগে সীতাকে যেখানে জ্ঞান হারানো অবস্থায় পেয়েছিল তারা সেখানেও যায়, কিন্তু এখানে এসে তারা যা দেখে তাতে তাদের শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। কেননা এই নিস্তব্ধ রাতে সীতা একা একটি নৌকায়, আর নৌকাটি নিজে থেকে মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছিল। তারা অনবরত সীতাকে ডেকে যাচ্ছিল, কিন্তু সীতাকে যেন কিছু একটা বশ করে নিয়েছে, আর তার মুখে ছিল অদ্ভুত এক হাসি। রুমে ফিরে এসে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না সীতাকে তারা কিভাবে খুঁজে বের করবে। এরই মাঝে
তাদের কনসার্টের পরিচালক ও ব্যবস্থাপক আনোয়ার তাদের কাছে আসে। সে জানায় আগামীকাল তো আরেকটি শোতে যাওয়ার কথা, অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে। এখন সীতাকে যদি না পাওয়া যায় তাহলে কিভাবে হবে? বন্ধুরা সকলে একই কথা বলছিল, আগে সীতাকে বাঁচাতে হবে। সীতা নিখোঁজ হয়ে গেছে এটা জানার পরে আনোয়ার তাদেরকে এক অদ্ভুত ঘটনা বলে। সেটা হলো এই শহরের অনেকেই এভাবে গায়েব হয়ে গিয়েছে, যেগুলোর যুক্তি বা প্রমাণ কোথাও কোনোভাবে পাওয়া যায়নি। আনোয়ার বলে, আমার জানা এমন একটি মহিলা আছে যার নাম হলো মৃধা। তার ভাই 7 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, তাকে নাকি নিয়ে গিয়েছিল জিনেরা। এখানে ফিত্রি বলে তাহলে সেও ওই মহিলার সাথে দেখা করবে এবং জানতে চাইবে আসল ঘটনা কি। পরের দিন তারা মৃধার বাড়িতে চলে আসে। গ্রামটি ছিল নদীর জলাভূমির ওপরে, বাঁশ দিয়ে উঁচু করে বানানো হয়েছে সকল ঘর। তারা যখন মৃধার সাথে দেখা করে, মৃধা তখন তার ছোট ভাইয়ের ছবি তাদেরকে দেখায়। সে আরও জানে যে 7 বছর আগে তার ভাইকে জিন সারাঞ্জানা নামক একটি শহরে নিয়ে গিয়েছে। এরপর আনোয়ার বলে তার ছোট ভাই হিনরাকে নিয়ে গেছে অদৃশ্য এক শহরে, যেটার নাম হলো সারাঞ্জানা, যে শহরে মুসলিম জিনরা বসবাস করে। যাকে ওই শহরে একবার নিয়ে যাওয়া হয় তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মৃধার কাছ থেকে তারা একটি কবিরাজের সন্ধান পায়। এরপর তারা ওই কবিরাজের বাড়িতে আসে। মৃধাও তাদের সাথে এসেছিল। কবিরাজ সকল ঘটনা শোনে। কবিরাজ জানায় সারাঞ্জানা হলো মুসলিম জিনদের এক মায়াবী শহর। ওখানে যে যায় সে আর ফের না। এমনকি সারাঞ্জানার জিনদের সাহায্য ছাড়া কোনো মানুষ সেখানে প্রবেশও করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র জিন চাইলেই সেখানে মানুষ নিয়ে যেতে পারবে, তাছাড়া মানুষ একা সেখানে যেতে পারবে না। কিন্তু সারাঞ্জানায় প্রবেশ করার জন্য আরও একটি উপায় আছে। তোমরা যদি এইভাবে যেতে পারো তাহলে তোমাদের বন্ধুকে হয়তো খুঁজেও পেতে পারো। ফিত্রি বলে, আমরা যেভাবে হোক সেখানে গিয়ে সীতাকে বাঁচিয়ে আনতে চাই। তখন কবিরাজ বলে, আমার ওস্তাদের একটি তরোয়ারি ছিল যার নাম হলো মান্দাও। যদি সেই মান্দাওটি খুঁজে পাওয়া যায় তাহলে তোমরা হয়তো ওই জিনের শহরে যেতে পারবে। এজন্য কবিরাজ তাদেরকে বলে, আগে মান্দাও খুঁজে বের করো, তারপর উত্তর দিকে জঙ্গলের পাহাড়ে হালাও হালাও গাছ খুঁজে বের করবে। তবে কাজটি কিন্তু সহজ নয়, এতে তোমাদের জীবনও যেতে পারে। এরপর কবিরাজের ঘর থেকে বেরিয়ে এসে তারা আলোচনা করে আজকে রাতেই তারা মান্দাও খুঁজতে বেরোবে। এখানে মৃধাও তাদের সাথে যেতে যায়। প্রথমে তারা সেই কবিরাজ ট্রিমার বাড়িতে যায়। সেখানে তারা ওই কবিরাজের স্ত্রীর সাথে দেখা করে। তবে অদ্ভুত ব্যাপার হলো ট্রিমার স্ত্রী ওই মশারির ভেতরে বসেছিল, সেখান থেকে সে কখনোই বের হয় না। ফিত্রি জানতে চায়, আপনি এর ভেতরে বসে আছেন কেন? সেখান থেকে বেরিয়ে আসুন। মহিলা বলে, আমার স্বামীর কালো জাদুর অনেক জিন আছে, ঠিক একদম তোমাদের পাশেই দাঁড়িয়ে আছে। তারা যদি আমাকে পায় তাহলে সাথে সাথে মেরে ফেলবে। বাকিরা বলতে থাকে, আমরা ওই মান্দাউত্রী আনতে যাব, আমাদের সাথে আপনাকে যেতে হবে। এটা শুনে মহিলাটি অনেক রেগে যায়। মহিলা বলে, মান্দাউ চলে গেছে, ওটা আনা সম্ভব নয়। তোমরা কি মরতে চাও? মহিলাটি সীতার বন্ধুদের একটুকু সাহায্য করলো না। কোনো সাহায্য না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। তখন এই কবিরাজের মেয়ে এসে তাদেরকে বলে, বাবার কবরের কাছে যাও, সেখানে গেলেই তোমরা ওই তরোয়ালটা পেয়ে যাবে। এরপর তারা ওই নৌকাটি নিয়ে মান্ডোর কবিরাজের কবরের কাছে যেতে থাকে। তারা যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। নিস্তব্ধ এই রাতে কবরের কোনো এক কোণা থেকে অদ্ভুতভাবে কান্নার শব্দ ভেসে আসছিল। যেদিক থেকে কান্নার শব্দ আসছিল সেদিকে তাকাতেই দেখে একটি কাটা মাথা হাওয়ায় ভেসে কান্না করছিল। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এরপর তারা সাহস করে একটু সামনে যেতেই দেখে সেই কবিরাজের কবর। এরপর শুরু হয় কবর খোঁড়া। কিছুক্ষণের মধ্যেই তারা কবরটি খুঁড়ে ফেলে। কফিনের ঢাকনাটি খোলার সাথে সাথেই সকলে ভয় পেয়ে যায়, কেননা ওই লাশের ওপরে শুয়েছিল এক বিষাক্ত সাপ। ডিওন একটি শক্ত লাঠি নিয়ে ওই বিষাক্ত সাপটিকে লাশ থেকে দূরে ছুঁড়ে ফেলে। হঠাৎ করে ফিত্রি কিভাবে যেন ওই লাশটির গায়ের উপর পড়ে যায়। পড়া মাত্র ফিত্রি লক্ষ্য করে লাশের পাশেই আছে সেই তরোয়ারটি। হঠাৎ করে কবরের ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, লাশগুলোকে না জাগিয়ে এখান থেকে চলে যা। ভয়ে সে কোনো মতে তরোয়ারটি নিয়ে নৌকায় উঠে বসে, কিন্তু নৌকার ইঞ্জিন কোনোভাবেই চালু হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে তারা বৈঠা ও হাত দিয়ে নৌকাটি চালানোর চেষ্টা করছিল। এরই মাঝে ফিত্রি তলোয়ারটি কাভার থেকে বের করে। সাথে সাথে আশেপাশের সকল লাশ কবর থেকে উঠে আসতে শুরু করে। শুধু কবর থেকে নয়, পানির ভেতর থেকেও এক এক করে লাশ বেরিয়ে আসছিল। সকল লাশ তাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছিল। হঠাৎ করে একটি আত্মা রেনির পিছনে চলে আসে। রেনু ভয় পেয়ে নৌকা থেকে নিচে পড়ে যায়। সকলে দ্রুত তাকে ধরে নৌকায় তুলে নেয় আর দেখে লাশের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সকলেই ভয় পেয়ে চোখ বন্ধ করে থাকে আর নৌকার মাঝি প্রতিনিয়ত ইঞ্জিনটি চালু করার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পরে অবশেষে ইঞ্জিনটি চালু হলে দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে আসে। তারা এখান থেকে যাবে তারা ভাইকোটা জঙ্গলে। সেখানে তারা অদৃশ্য এক দেয়াল খুঁজবে, যে দেয়ালের মাঝখান দিয়ে তারা প্রবেশ করবে সারাঞ্জানা শহরে। অবশেষে তারা সেই বনে এসে পৌঁছায়, যে বনটি মোটেও কোনো স্বাভাবিক বন ছিল না। সবাই যখন বনের রাস্তা ধরে হাঁটছিল তখন পেছনে থাকা মিধার দেখতে পায় বামনের মতো একটি লোক তাদেরকে দেখে লুকিয়ে পড়ল। হামিদা বিষয়টি খুব একটা গুরুত্ব দেয় না। দেয়ালটি খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। সকলে ক্লান্ত হওয়ার কারণে কোন রকম ভাবে সবাই ঘুমিয়ে পড়ে। মেয়েরা একদিকে ও ছেলেরা অন্যদিকে। সকলে ঘুমালেও মেধা ঘুমায় না, কেননা কবিরাজ তাকে বলেছিল তলোয়ারটি পেলেই সেজন্য চুপ করে সেটি তার কাছে নিয়ে আসে, তাহলে সে তার ছোট ভাইকে ফিরিয়ে দেবে। মিধা অবশ্য তলোয়ারটি চুরি করার জন্যই তাদের সাথে এসেছে। এদিকে হঠাৎ করে ঢোলের শব্দে ডিউনের ঘুম ভেঙে যায়। সে ভাবতে থাকে এমন ভয়ানক বনের ভেতরে মাঝরাতে কে ঢোল বাজাচ্ছে, আর তাই সে বিষয়টি দেখতে যায়। এদিকে মিধা তলোয়ারটি চুরি করে পালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে সে শুনতে পায় একটি বাচ্চার কান্না। এর মাঝে সকলের ঘুম ভেঙে যায় আর তারা ডিউন ও মিধাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে আমরা ডিউনকে দেখি যে পাশের বনের ভেতরে লুকিয়ে দেখছিল তিনটি মেয়ে অদ্ভুতভাবে নৃত্য করছিল। তাদের পোশাকও অন্যরকম ছিল। ডিউন ভয় পেয়ে যখনই চলে আসছিল তখন তার পিছু পিছু ওই মেয়েগুলোও চলে আসছিল। এরপর তারা ডিউনকে বশ করে ফেলে। এরপরে দেখা যায় ডিউনও তাদের সাথে নাচতে শুরু করে। এদিকে আমরা মিধাকে দেখি যে দেখতে পাচ্ছিল বনের মাঝে একটি বাচ্চা বসে কান্না করছে। মিধা ভয় পেয়ে যখন চলে যাচ্ছিল তখন বাচ্চাটি বলে ওঠে, মা আমাকে নিয়ে যাবে না? এ কথা বলার মাত্রই মিধা যেন বসে চলে আসে। এরপর সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে বাচ্চাটিকে কোলে তোলার জন্য। কাছে আসতেই সেই শয়তানটি মিধাকে মেরে ফেলে। যে চিৎকারটি পুরো বনকে ভারী করে তোলে। চিৎকার শুনে সকলে যখন মিধার কাছে আসে তখন তারা দেখে মিধার শরীর কোনো এক শয়তান খুবলে খুবলে খাচ্ছে। শয়তানটি তাদেরকে দেখা মাত্রই মিধার লাশ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার পাশেই পড়েছিল সেই তলোয়ারটি। ফিত্রি তখন তলোয়ারটি তার হাতে তুলে নেয়। এরপর তারা ডিউনকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই তাকে খুঁজে পায় না। এজন্য তারা সকালের জন্য অপেক্ষা করে। এরপরে ফিত্রি ফজরের নামাজ পড়ার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পরে ফিত্রি কল্পনায় দেখছিল অনেকগুলো লাশ তাকে সতর্ক করছে তারা যেন সারাঞ্জানায় না যায়। তার পাশে এত লাশ দেখে ভয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যেতে সে পড়ে যায় আর সে দেখে সকল লাশ তাকে যেন তলিয়ে নিচ্ছে। ফিত্রির জ্ঞান ফিরলে সে ভয়ে চিৎকার করতে থাকে। তখন সেখানে থাকা সকলেই তাকে শান্ত করে। এবার সকাল হলে সকলে ডিউনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটা জিনিস লক্ষ্য করে, তারা যেখান থেকে খুঁজতে শুরু করছিল পুনরায় ঘুরে সেখানেই চলে আসে। এজন্য আনোয়ার তার গায়ের কাপড়টি একটি গাছে বেঁধে দেয় যেন তাদের রাস্তা ভুল না হয়। ডিউনকে খুঁজতে খুঁজতে সকাল গড়িয়ে সন্ধ্যা নামে। এবারও তারা লক্ষ্য করে যে ঘুরে ফিরে তারা একই জায়গায় চলে এসেছে। তারা যেন এক গোলক ধাঁধায় আটকে গেছে। ফিত্রি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, এমনকি তার জ্বরও চলে এসেছে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে, আর তাই তারা এই জায়গায় নির্বাচন করে বিশ্রাম নেওয়ার জন্য। এর কিছুক্ষণ পরেই ডিউনের মতো তারাও সেই ঢোলের শব্দ শুনতে পায়। সকলে একসাথে ওই শব্দর দিকে এগোতে থাকে। সেখানে তারা গিয়ে দেখে ওই তিনজন মেয়ের সাথে ডিউনও নৃত্য করছে। অর্থাৎ গত দুদিন ধরে ডিউন একটানা তাদের সাথে নেচেই চলেছে। দুজন বন্ধু ডিউনের কাছে আসে। অবাক করার বিষয় হলো ডিউনের কাছে আসতেই তারাও ওই নৃত্যের বশে চলে আসে। দেখা যায় সকলের সাথে ডিউনের বাকি দুই বন্ধু নাচতে শুরু করেছে। এখন তাদেরকে যদি থামানো না হয় তাহলে নাচতে নাচতে তারাও মারা যাবে। এজন্য ফিত্রি ও আনোয়ার চায় তাদেরকে থামানোর জন্য, কিন্তু আনোয়ারও কাছে যেতেই ওই নাচের দাস হয়ে যায়। কিন্তু ফিত্রি তাদের নাচের দাস হয়নি, কেননা তার কাছে ছিল সেই তলোয়ার। এজন্য ফিত্রি সকলকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও কেউই থামছিল না। এরপর উপায় না পেয়ে ফিত্রি তলোয়ারটি বের করে, সাথে সাথে মেয়েগুলো অদৃশ্য হয়ে যায় আর বাকি সকলেই নিচে পড়ে যায়। এরপর তারা সকলে ডিউনের কাছে আসে। কাছে আসতে দেখে ডিউন আর নেই। তারা প্রত্যেকেই অনেক কষ্ট পায়, কেননা তারা তাদের এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেকটি বন্ধু হারিয়ে ফেলেছে।
এরপর আনোয়ার দেখতে পায় তাদের একটু দূরেই সেই গুহাটি। একটু দেরি করলেই কিন্তু গুহাটি অদৃশ্য হয়ে যাবে, তাই সকলকে নিয়ে আনোয়ার ওই গুহার দিকে রওনা হয়। হঠাৎ করে ফিতরি হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, যার ফলে তলোয়ারটি তার হাত থেকে দূরে সরে গিয়ে পড়ে। আর কভার ছাড়া সেই তলোয়ারটি আনোয়ার তুলতেই তার পেছনে চলে আসে একটি লাশ। ধীরে ধীরে সেখানে লাশের সংখ্যা বাড়তেই থাকে। লাশগুলো থেকে বাঁচার জন্য সে পালাতে গেলে পা পিছলে সে একটি গাছের ওপরে গিয়ে পড়ে, যার ফলে তার গলার ভেতরে একটি গাছের শেকড় ঢুকে যায়। এরপর ফিতরি যায় সেই তলোয়ারটি হাতে তোলার জন্য। সে ভয়ে ভয়ে লাশগুলোর পাশ দিয়ে গিয়েই তলোয়ারটি কাভারের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে লাশগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর কোনো দেরি না করে তারা ওই গুহার ভেতরে দৌড়াতে শুরু করে। এভাবেই তারা পৌঁছে যায় সারানজানা শহরে। তারা সকলে উপরের দিক তাকিয়ে হা হয়ে যায়। তারা দেখে এ যেন অদ্ভুত অসাধারণ এক রাজকীয় শহর। এরপর তারা পুরো শহরে সীতাকে খুঁজতে থাকে। শহরে নতুন 3 জন ঢুকেছে, যার মেসেজ পায় সেখানে থাকা এক কর্মী, যে তথ্যটি পাওয়ার সাথে সাথে তাদেরকে ধরতে চলে আসে। এই বিষয়টি ফিতরি ও তার বন্ধুরা বুঝতে পারে, এজন্য তারাও পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা একদম রাস্তার পাশে চলে আসে, যেখানে তারা দেখতে পায় একটি ছোট বাচ্চা তাদের সকলকে গাড়িতে উঠতে বলে। উপায় না পেয়ে তারা কোনো কিছু না ভেবেই ওই গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠা মাত্রই ফিতরি ওই বাচ্চাটিকে চিনে ফেলে। এই বাচ্চাটি হলো মিধার সেই হারিয়ে যাওয়া ভাই, যাকে ফিরে পেতেই মিধা পরিণত হয়েছে শয়তানের খাবারে। বাচ্চা ছেলেটির নাম হলো হ্যান্দ্রা। ফিতরি তাকে বলে, আমি তোমার বড় বোনের বন্ধু, সে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে হান্দ্রে তাকে বলে সে আর ফিরে যেতে চায় না, তার নাকি এখানেই থাকতে ভালো লাগে। এজন্য ফিতরিও তাকে তেমন কিছু বলে না। এরপর ফিতরি তাকে বলে, 9 দিন আগে আমার এক বন্ধুকে এখানে নিয়ে আসা হয়েছে, তুমি কি আমার বন্ধুর কোনো খোঁজ খবর জানো? হেনরি বলে, হ্যাঁ আমি জানি, আজ সীতা আপুর বিয়ে এই সনজানা শহরের বাদশার সাথে, তাই শহরের সব স্থানেই নাচ গান হচ্ছে। এরপর হ্যান্ডের সকলকে সীতার কাছে নিয়ে যায়। 9 দিন পর তারা সীতাকে বউ সাজে দেখতে পায়। সকলে সীতার কাছে ছুটে আসে। সীতা তাদেরকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তোমরা এখানে কিভাবে এলে? তখন ফিতরি বলে, এটা অনেক বড় কাহিনী, বাড়ি ফিরে সবকিছু বলা যাবে। কিন্তু সীতা আর ফিরে যেতে চায় না, কেননা সে এখানে অনেক খুশি, আর আজ তার বিয়ে, তাও আবার সারানজানা শহরের বাদশার সাথে। সীতার মুখে এমন কথা শুনে প্রত্যেকেই অবাক হয়ে যায়। তখন রেন বলে ওঠে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিওন মারা গেছে, তার সাথে আরো 2 জন মারা গেছে। তবুও সীতা তাদের সাথে যেতে যাচ্ছিল না, তাই তারা সীতাকে রেখেই গাড়িতে ফিরে আসে। আর সীতাকে দেখা যায় যে অঝরে কান্না করছিল। এদিকে সবাই গাড়িতে উঠে পড়লেও বিনা গাড়িতে উঠছে না, কেননা সে ভাবছিল যদি সীতা এসে তাদেরকে দেখতে না পায়। কিন্তু রেন ও ফিতরি তাকে গাড়িতে তুলে নেয়, কেননা সীতা আর আসবে না। গাড়িটিও স্টার্ট করা হয়। গাড়ির ভেতরে বন্ধুরা নিশ্চুপ হয়ে বসেছিল। হঠাৎ করে কেউ একজন গাড়ির দরজা ধাক্কাচ্ছিল। দরজা খুলে তারা দেখতে পায় সীতা এসেছে। সীতা তার বন্ধুদেরকে বুকে জড়িয়ে কান্না করছিল। সীতাকেও দেখে তারা অনেক খুশি। এখানে সীতা তার ভুল সিদ্ধান্তের জন্য সকলের কাছে ক্ষমা চায়। এরপর তারা চলে আসে তাদের শহরে যাওয়ার স্থানে। তখন রেন আন্দ্রের কানের কাছে এসে বলে সে যেন তার এই ড্রাইভার চাচার সাথে সব সময় থাকে, কেননা তার বোন আর নেই। এরপর তারা সে ওই জাদুর গেট দিয়ে পানির সাথে মিশে যায়, আর পানির তলদেশ থেকে ভেসে উঠতে থাকে নিজের শহরে। এরই মাঝে দেখা যায় ফিতরির হাত থেকে সেই তলোয়ারটি পড়ে গিয়েছে, অর্থাৎ এরপরে সেই শহরে আর কেউ যেতে পারবে না। এরপর তারা সকলেই পানির ওপরে ভেসে ওঠে, যেটি হয়তো তাদের দুনিয়া।